আপনাদের আগের একটি এপিসোডে ক্লাউড বাস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলাম। উত্তর ভারত জুড়ে একের পর এক এই ক্লাউড বাস্টের ঘটনায় সেখানকার জনজীবন যে বিপর্যস্ত হয়ে পড়েছে সেই তথ্যও তুলে ধরেছিলাম। আর ওই এপিসোডেই এমন ঘটনা কলকাতাতেও ঘটতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এমনটাও জানিয়েছিলাম। এবার সেই আশঙ্কা কি সত্যি হয়ে গেল? সোমবার মঙ্গলবার এর মধ্যবর্তী রাতে যে পরিমাণ বৃষ্টি শহর কলকাতায় হয়েছে তা কি সর্বকালীন রেকর্ড? এই ধরনের বৃষ্টি কি আগামীতে আরও হতে পারে? তবে কি এবার জলের তলায় তলিয়ে যেতে চলেছে তিলোত্তমা কলকাতা? সিটি অফ জয় কি তবে হারিয়ে যাবে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। বৃষ্টি আগেও হয়েছে, এর আগেও শহর কলকাতা জলমগ্ন হয়েছে। ঠনঠনিয়া, কালীবাড়ি, আমহা স্ট্রিট, সুখিয়া স্ট্রিট, এই একাধিক জায়গা যা কলকাতায় রয়েছে যেগুলো জলমগ্ন হওয়ার জন্য বিখ্যাত। কিন্তু এবার যে সমস্ত বিখ্যাত জায়গাগুলোকে একেবারে উপচে জলমগ্ন হলো এমন কিছু এলাকা যা কখনো এর আগে জলমগ্ন হয়নি। আর এর কারণ কি? ওই মেঘ ভাঙা বৃষ্টি নাকি নিম্নচাপ, যার ফলে একেবারে গোটা শহর যেন ভাসিয়ে দিল, ডুবিয়ে দিল। এক রাত্রিরে কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার রেকর্ড। প্রায় 2 ঘন্টা 40 মিনিটে বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। খোদ কলকাতার মেয়র বলছেন তিনি তার জীবনে এমন বৃষ্টি শহর কলকাতায় কোনোদিন দেখেননি। এত বড় হয়েছে, এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম। কলকাতার মেয়র যা বলছেন তা এক কথায় সঠিক। গত কয়েক দশকে এমন পরিস্থিতি কলকাতায় কখনো হয়নি। কিন্তু ইতিহাস বলছে এমন প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী আগেও থেকেছে কলকাতা। ব্রিটিশ আমলে এক বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল কলকাতা। সালটা 1737। তখন কলকাতা ভারতের রাজধানী হয়নি। সে বছর 11ই অক্টোবরের রাতে এক প্রবল ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে কলকাতা। ইতিহাসের পাতায় যা হুগলি রিভার সাইক্লোন বা গ্রেট বেঙ্গল সাইক্লোন নামে পরিচিত। ওই ঝড়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল, ডুবে গিয়েছিল বহু জাহাজ। তবে আজকের কলকাতার সাথে সেই সময়ের কলকাতার পার্থক্য ছিল। সে সময় কলকাতার মধ্যেই ছিল একাধিক ক্রিক, যাকে মূলত খাঁড়ি বা খাল বলা হয়। খাল বুঝিয়েই রাস্তা তৈরি হয়েছিল বলে আজও সেই রাস্তার নাম ক্রিক রো থেকে গেছে। যাই হোক, এবার সেই ইতিহাসে ফিরি। সেদিন প্রবল ঘূর্ণিঝড়ের ফলে নাকি গঙ্গায় 40 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। নদীতে থাকা বহু ডিঙা, জাহাজ আছড়ে পড়েছিল শহরের রাস্তায়। জানেন কি, সেদিনের ইতিহাস আজও বয়ে নিয়ে চলেছে কলকাতা। কলকাতার তালতলা এলাকায় একটি রাস্তার নাম রয়েছে ডিঙা ভাঙা লেন। ভয়াবহ সেই ঝড়ে একটি ডিঙা ওই এলাকায় ভেঙে পড়েছিল বলেই নাকি ওই রাস্তার নাম হয়েছিল ডিঙা ভাঙা লেন। শুধু তাই নয়, আজকে যে অঞ্চলকে ওই জোড়াবাগান বলা হয়, ওই অঞ্চলে গোবিন্দরাম মিত্রের সুবিশাল একটি নবরত্ন মন্দির ছিল। বলে নাকি ওই মন্দিরের উচ্চতা ছিল শহীদ মিনারের থেকেও উঁচু। 1737-এর ঝড়ে ওই মন্দিরের চূড়াটিও পর্যন্ত ভেঙে পড়েছিল। আর এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। একাধিক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকেছে এই শহর কলকাতা। মূলত ব্রিটিশদের হাতেই গড়ে উঠেছিল শহর কলকাতার এই নিকাশি ব্যবস্থা। পুরনো সেই নিকাশি ব্যবস্থার বিস্তারিত নকশা না থাকার কারণে
বারবার প্রশ্ন উঠেছে কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে, কিন্তু তারপরেও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংস্কারের চেষ্টাও হয়েছে। কিন্তু সোমবার গভীর রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে যে নিকাশি ব্যবস্থা যথেষ্ট নয় তা ফের একবার প্রমাণ হয়ে গেল। 2 ঘন্টা 40 মিনিট, এই 2 ঘন্টা 40 মিনিটে যদি প্রায় গড়ে 300 মিলিমিটার বৃষ্টি হয়, তা মোকাবেলা করার মতো যে পরিকাঠামো ওই কলকাতা পুরসভার কাছে নেই তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং। জানেন কি কলকাতা পুরসভার ক্যাপাসিটি কত? তারক সিং বলেছেন তাদের ঘন্টায় মাত্র 20 মিলিমিটার বৃষ্টি মোকাবেলা করার ক্যাপাসিটি রয়েছে। আর এই ক্ষমতা নিয়ে এই বিশাল পরিমাণ বৃষ্টির জল মোকাবেলা করা যে কখনোই সম্ভব নয় তা বলাই যায়। তবে এই বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলতে নারাজ তারক সিং। তার কথায় এটি নিম্নচাপের বৃষ্টি। যারা গল্প দিচ্ছে বাজারে যে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, কোনো মেঘ ভাঙেনি, এটা একটা ডিপ্রেশন হয়েছে। আরও একটা হতে পারে, আপনার 300 মিলিমিটার এভারেজে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা হয়েছে প্রায় 2 ঘন্টা 40 মিনিট, আর আমার 20 মিলিমিটার ক্যাপাসিটি। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি বলছে আবহাওয়া দপ্তর। তবে এই বিপুল পরিমাণ বৃষ্টির খতিয়ান শহরে আরও রয়েছে। শহর কলকাতায় যদি সেপ্টেম্বর মাসে বৃষ্টির খতিয়ান দেখা যায়, তবে দেখা যাচ্ছে যে এর আগে 1978 সালে 28শে সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি হয়েছিল 369.6 মিলিমিটার, আর 1986 সালে 26শে সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি হয়েছিল 269.5 মিলিমিটার। কলকাতার মেয়র এবং নিকাশি বিভাগের মেয়র পরিষদ প্রায় 300 মিলিমিটার বৃষ্টির দাবি করলেও আবহাওয়া দপ্তর বলছে সোমবার রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 251.4 মিলিমিটার। সেদিক থেকে সেপ্টেম্বরের রেকর্ড অনুযায়ী এবারের বৃষ্টি তৃতীয় স্থানে রয়েছে। আর বাংলায় সার্বিক বৃষ্টির নিরিখে এদিনের বৃষ্টি থাকছে কিন্তু 6ষ্ঠ স্থানে। কারণ বাংলায় এর আগে 1908 সালে বৃষ্টি হয়েছিল 303.5 মিলিমিটার, আর 1984 সালে বৃষ্টি হয়েছিল 289.9 মিলিমিটার, আর 1888 সালে বৃষ্টির পরিমাণ ছিল 253 মিলিমিটার। সোমবার রাতের বৃষ্টি সর্বকালীন রেকর্ড যে নয়, আবহাওয়া দপ্তরের রেকর্ডে তা পরিষ্কার। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইস্ট। যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা 6ষ্ঠতম। তবে এমন নিম্নচাপ আবারও হতে পারে আগামী পুজোর দিনগুলিতেও, তাই বৃষ্টির ভ্রুকুটি থাকছে। সংবাদ মাধ্যমগুলির কাছে এখন বৃষ্টি যেন অসুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটি প্রশ্ন দীর্ঘ সময় ধরেই তিলোত্তমা কলকাতার বাতাসে ভাসছে, আর তা হলো যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যেভাবে কলকাতার ভূ পরিবর্তন হচ্ছে, তাতে কি আগামী দিনে পুরো সিটি অফ জয় তলিয়ে যেতে পারে অতলে? সমুদ্র পৃষ্ঠ উঠে আসতে পারে আরও ওপরে। শহর কলকাতা, আপনারা জানেন যে 3টি গ্রাম নিয়েই তৈরি হয়েছিল এই শহর কলকাতা: সুতানুটি, ডিহি কলকাতা এবং গোবিন্দপুর। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলগুলিতেই তাদের বাণিজ্য এবং বসতি স্থাপন করেছিল। ধীরে ধীরে এই 3টি গ্রাম একত্রিত হয়েই তৈরি হয় কলকাতা। তবে সেদিনের কলকাতা আর আজকের কলকাতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পুরনো কলকাতার একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন সেদিনের আর আজকের কলকাতার মধ্যে ফারাক কতটা হয়েছে। আজ যে রাস্তাটি দুজন বিজ্ঞানীর নামে নামাঙ্কিত, সেই
আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড এবং জগদীশ চন্দ্র বোস রোড। একসময় এর নাম ছিল আউটার রোড, মানে এই রাস্তাটি ছিল কলকাতার সীমানা। মূলত মারাঠা ডিচ বুঝিয়েই এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। রাস্তার এক পাশে ছিল কলকাতা আর অন্য দিকটি ছিল পরগনা। মানে আজ আলিমুদ্দিন স্ট্রিটে যে সিপিএমের দপ্তর রয়েছে সেদিকটি ছিল কলকাতা, আর জোড়া গির্জার দিকটি ছিল কলকাতার বাইরে। ভাবুন একবার। যাই হোক, কলকাতার এমন ইতিহাস আরও আছে, জানা হয় অন্য কোনো এপিসোডে বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কলকাতা আবার ইতিহাস হয়ে যাবে না তো? আবহাওয়ার পরিবর্তন কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? সাম্প্রতিক একটি গবেষণা বলছে আগামী কয়েক বছরের মধ্যেই নাকি কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। ক্রমশই বাড়ছে সমুদ্রের জলস্তর, যার ফলে কলকাতা সহ ভারতের একাধিক শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ নামে একটি মার্কিন সংস্থা তাদের গবেষণায় উঠে আসা তথ্য থেকে দাবি করেছে কলকাতা সহ ভারতের 4টি শহর সংলগ্ন উপকূলবর্তী এলাকা সমুদ্রের নিচে চলে যাবে। সুন্দরবনের প্রায় পুরোটাই তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। কলকাতা সহ বাংলার একটি অংশ জলের অতলে তলিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। ভূতত্ত্ববিদদের মতেও কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলিরাশি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর। সমুদ্রের জল মাটির স্তরের মধ্যে প্রবেশ করা শুরু করলে প্রথমেই যা হবে তা হলো ওই ভূগর্ভস্থ যে জল তা লবণাক্ত হয়ে যাবে। এরপর মাটির তলার পলি রাশি ধুয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। মূলত যে সমস্ত জায়গায় অতিরিক্ত ভার রয়েছে, যেমন ধরুন ওই হাইরাইজ বিল্ডিং বা হেভি কনস্ট্রাকশন যে সমস্ত জায়গায় রয়েছে, সেই সমস্ত এলাকা একেবারে বসে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, বিজ্ঞানীরা বলছেন সেই সমস্ত জায়গা একসময় জলের তলায় ছিল, আবারও সেই ভূখণ্ড জলের তলায় তলিয়ে যাবার ঝুঁকি রয়েছে। মূলত বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটা হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কলকাতা অবস্থানগতভাবে কিন্তু আমরা যেটা জানি যে একটা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত, এবং তার জন্য কিন্তু তার ভৌগোলিক যে চিত্রটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিছুটা তো ঝুঁকিপূর্ণ আছেই। কারণ আমরা জানি যেভাবে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু কলকাতার বহু অঞ্চল মাত্র 3 থেকে 4 মিটার মাত্র কিন্তু উঁচু। সেখানে কিন্তু আজকে ভূমির প্রকৃতি চেঞ্জেস আসছে। সেখানে প্রায় মাটির তলায় কিন্তু বহু জায়গায় আমরা দেখছি অবদমিত হয়ে যেতে, এবং সেখানে হোলের মতো সৃষ্টি হয়েছে। সেগুলো প্রায় বেহালা, এবং গার্ডেন রিজ অঞ্চলগুলো কিন্তু দক্ষিণ কলকাতাতে সত্যিকারের ভীষণভাবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। টালিগঞ্জ জাতীয় জায়গাগুলো কিন্তু আমাদের ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকেই কিন্তু গুরুত্ব দিতে হবে, তবেই কলকাতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ বদলে যাচ্ছে প্রকৃতি। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তার প্রভাবেই মেরু প্রদেশের বরফ গলছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ভারতের বেশ কিছু শহর জলের তলায় তলিয়ে যাবে, যার তালিকায় নাম রয়েছে কলকাতারও। বিশেষজ্ঞ মহলের দাবি, যদি এই মুহূর্তে বিশ্বে ওই গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো হয়, তাহলে ওই গ্যাস নির্গমন সম্পূর্ণ বন্ধ হবে 2050 সাল নাগাদ। এতে যে বিশ্ব উষ্ণায়ন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, বরং 1.5 ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা। তারপরে তাপমাত্রা কমলেও তার আগে গলবে বরফ, বাড়বে বৃষ্টিও। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও থাকছে।
খেয়াল করে দেখুন গত কয়েক বছর আবহাওয়ার খামখেয়ালিপনা উত্তর কেমন বৃদ্ধি পাচ্ছে। এবছরই দেখুন না কি পরিমাণ বৃষ্টি হয়েছে, ক্রমাগত এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে আর সেই কারণে বন্যাও বাড়ছে। উত্তর ভারতের পরিস্থিতি দেখুন, মেঘভাঙা বৃষ্টির পরিমাণ কি হারে বেড়েছে সেখানে, যার জেরে ক্রমেই ধ্বংস হচ্ছে পাহাড়। পাহাড় বেয়ে নেমে আসা জল মূলত নদীতে এসে পড়ছে, যা ধীরে ধীরে আবার সমতলে এসে প্লাবনের আকার ধারণ করছে। বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও, যার ফলে স্থলভাগের জল অতিমাত্রায় বাষ্পীভূত হয়ে যাচ্ছে। একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তেমন বাড়ছে আবার খরাও। সুন্দরবন, যাকে মূলত রক্ষা প্রাচীর বলে মনে করা হতো, সেই সুন্দরবন আজ অসুরক্ষিত হয়ে পড়ছে। সুন্দরবনের ঘোড়ামারা মৌসুমী দ্বীপ গত আমফান যশের সময় কার্যত জলের তলায় চলে গিয়েছিল। দ্বীপের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছিল প্রশাসন। বর্তমানে ওই এলাকার মানুষের কাছে বৃষ্টি মানে যেন একটা আতঙ্ক। কলকাতার এই অতিবৃষ্টি কোনো অশনি সংকেত নয় তো। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে। উন্নয়নের নামে প্রকৃতির সঙ্গে লড়াই করলে তার ফল যে ভালো হবে না, তা বারবার একাধিক ঘটনা দিয়ে আমাদের প্রকৃতি বুঝিয়ে দিয়েছে। তাই কলকাতাকে বাঁচাতে এখনই ব্যবস্থা না নিলে পরবর্তী প্রজন্মের কাছে ওই ইতিহাসের পাতাতেই থেকে যাবে না তো আমাদের প্রিয় কলকাতা। আজ এই পর্যন্তই। নমস্কার।